তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন হবে একেবারে সহজভাবে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো করার, যাতে পরীক্ষায় আনসার দিতে বেশি ঝামেলায় না পড়ো। যেমন ডাইজেশন কি, মানে ডাইজেশনের ডেফিনেশন। স্যার আপনার স্ক্রিন হচ্ছে না। স্ক্রিন শেয়ার হয়েছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু পিডিএফটার স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে শেয়ারিং বাদ, কি বলে স্লাইড শোটা বাদ দিলাম। দেখো তো এইবারে কি অবস্থা, এখনো দেখা যাচ্ছে না। না স্যার। তাহলে স্টপ শেয়ারিং বলতেছি, এটাকে স্টপ করে আবার শেয়ারিং। আমার মনে হয় যে ওই চ্যাপ্টারটা শেয়ারিং দেওয়া হয়। হ্যাঁ, আমি যে ওই যে ওখান থেকে ওপেন করলাম, আবার দিই। ঠিক আছে? জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে প্রশ্নের ধারণ কি হবে? ডাইজেশন, ডিফাইন ডাইজেশন, তারপরে হলো জিআই ট্র্যাক্ট। তাহলে জিআই ট্র্যাক্টে যে টেবিলের একটা প্রশ্ন আছে, নেম অফ জিআই ট্র্যাক্ট, অর্গানগুলোর নাম অ্যান্ড দেয়ার বেসিক ফাংশন। যদি পরীক্ষায় আসে নেম অ্যান্ড বেসিক ফাংশন, তাহলে টেবিল দিলেই হয়ে গেল। তারপরের প্রশ্ন যে ড্র অ্যান্ড লেবেল জিআই ট্র্যাক্ট, তাহলে এই ফিগার দিলেই হয়ে গেল। এরপরে চলে আসো ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। তাহলে ডাইজেশন অফ কার্বোহাইড্রেট যদি আসে, তাহলে ডাইজেশন অফ কার্বোহাইড্রেট বর্ণনাটা দিয়ে দিলাম। আর যদি শুধু ওভারভিউ আসে, তাহলে ওভারভিউ এইটুকু দিলেই দিই। স্যার স্লাইড মুভ হচ্ছে না। স্লাইড মুভ হচ্ছে না, আবার ওই একই ঝামেলা। তাহলে স্লাইড শো বাদ, আমার এমনি দেখা। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে পেজগুলো? জি স্যার। জি স্যার। সেই ক্ষেত্রে স্লাইডগুলো এখন শিফট করে দেবে। তাহলে যেটা বলছিলাম, ড্র অ্যান্ড লেবেল, তাহলে ফিগার দিয়ে দিলাম। এরপরে ডেসক্রাইব ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, ডাইজেশনের বর্ণনাগুলো দিয়ে দিলাম। কিন্তু সেটা না এসে যদি সংক্ষেপে বলি ওভারভিউ অফ কার্বোহাইড্রেট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, কিন্তু সরাসরি যদি আমি বলি যে ওভারভিউ অফ ডাইজেশন অফ কার্বোহাইড্রেট লিখো, তাহলে কিন্তু এই ফিগার দিলেই হবে, আর কিচ্ছু বর্ণনা দিতে হবে। আবার যদি বলি যে ডেসক্রাইব দ্য ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, তাও কিন্তু এই ফিগারই দিবা, দিয়ে আবার একটু যতটুকু পারো, অর্থাৎ অনেক কিছু করতে হবে সেটা না, এই ফিগারের উপরে নিজের মতো করে একটু বর্ণনা করো, ফিগারে তো সবই আছে। টেক্সটে যত কথা আছে এত কথা লেখার প্রয়োজন, তুই ফিগার দেখে দেখে যতটুকু পারো বর্ণনা। আর পরীক্ষায় যদি থাকে শুধুই ওভারভিউ, তাহলে কিন্তু এই ফিগারটাই দিলেই শেষ, তাহলে 3 মার্ক দিয়ে দিলাম। আর বর্ণনা করবো যদি বলি, তাহলে 5 মার্ক, মানে আরো 2 মার্কের জন্য কিছু লিখলাম। প্রশ্নের ধরন বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমি এটা নিয়ে বলতেছি এই জন্য যে এই একই স্টাইলে প্রশ্ন এবারে চলে যাও। আচ্ছা, আগে কার্বোহাইড্রেট শেষ করি, তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশনের উপরে প্রশ্ন বুঝলাম।
এবার আসো কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশনের উপর কি প্রশ্ন হবে? ওই যে ওভারভিউ অ্যাবজর্পশন বা অ্যাবজর্পশন মেকানিজম লিখো। তাহলে ফিগারটা দিয়ে একটু বর্ণনা দিলেই হবে। এরপরে তোমার এখানে দুটো জিনিস পড়াইছি, তোমাদের মনে পড়ে মেকানিজমের পর। একটা হলো মনে আছে ল্যাকটোজ ইনটলারেন্স, জি জি স্যার স্যার পড়াইছিলেন। এটা পড়াইছি। আর বলেছিলাম ফ্ল্যাটুলেন্স, প্রবলেম অফ ফ্ল্যাটুলেন্স। এই যে দুটো পড়াইছি এই দুটোই পড়ো। এই কার্বোহাইড্রেট আর কিছু করতে হবে। তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশন, কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন মেকানিজম। এরপরে অ্যাবনরমালিটিজের মধ্যে ল্যাকটোজ ইনটলারেন্স, প্রবলেম অফ ফ্ল্যাটুলেন্স। ব্যাস এইটুকু পড়লে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। কার্বোহাইড্রেটের উপরে একটা প্রশ্ন হয়ে গেল। এইভাবে এবারে তাহলে আসো কার্বোহাইড্রেটের যে স্টাইলে পড়লাম একই স্টাইলে এবারে প্রোটিনটা পড়ো, অর্থাৎ প্রোটিন ডাইজেশন। হ্যাঁ, যে প্রোটিন ডাইজেশনের ওভারভিউ তোমাদের মনে আছে নিশ্চয়ই, ওই একই ফিগার। তাহলে প্রোটিন ডাইজেশন হয়ে গেল। আর প্রোটিনের আবার অ্যাবজর্পশনের কোনো ঝামেলা নাই, কারণ ওই যে কার্বোহাইড্রেটের যে অ্যাবজর্পশন মেকানিজম ওইটাই একই। এটা কি মনে পড়ে সবার যে ওইটার এটা একই? জি স্যার যে কারণে প্রশ্ন হলে দেখবা যে ওটার উপরে, আবার এটার উপরে হলো ওটাই অ্যান্সার দিলেই একই ফিগার একই mechanism। তাহলে প্রোটিন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন গেল। প্রোটিনে কিন্তু আর বেশি কিছু নাই। এরপরে লিপিড। তাহলে লিপিড ডাইজেশনে অতি সংক্ষেপে পড়বা, যেহেতু এখানে আছে অনেক অনেক পড়ার দরকার নেই। তোমরা প্রথমে ওভারভিউটা পড়লা, এই যে এটা ওভারভিউ অর লিপিড ডাইজেশন। এরপরে এই যে এটা পড়বো, এই ফিগারটা। অ্যাবজর্পশন mechanism of lipid absorption. And formation and secretion of chylomicron. এই বললে শেষ। স্যার এটা কি পড়তে হবে এই ফিগারটা? হ্যাঁ, ফরমেশন এন্ড সেক্রেশন একদম সরাসরি ফিগারে যতটুকু আছে, ফরমেশন এন্ড সেক্রেশন অফ chylomicron। এটা স্যার শুধু ফিগারটা দিলেই হবে না এটা স্যার? শুধু ফিগার দিয়ে দিই। ওই স্টাইলেই প্রশ্নটা করবো যাতে করে এক্সট্রা কিছু ঝামেলা না থাকে। আর কিছু দরকার নেই, শেষ। তাহলে এইটুকু পড়াতে যদি 3টা প্রশ্ন অ্যান্সার হয় তাহলে বলো এখন পড়ার বেশি কোথায়? মানে আমি যা বলেছি এর কম বললে তো প্রশ্ন করার জায়গা কোথায়? জি স্যার, অলরেডি 8টা প্রশ্ন হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে 3 সেট প্রশ্ন কিন্তু। তাহলে একটা সেটে তোমার প্রশ্ন থাকবে 3টা করে, 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক।
এইভাবে 3 সেট প্রশ্ন এখানে করতে হবে। যতটুকু বলেছি এইটুকু বললে আবার এই 3 সেট প্রশ্ন করতে হবে। আচ্ছা, এইবারে আমরা তাহলে আরেকটা চ্যাপ্টারে চলে যাই। সান স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। এই যে মেজর পাথওয়ে অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। স্ক্রিন শেয়ার হয় না স্যার। হ্যাং হয়ে আছে স্যার, হ্যাং। আচ্ছা, তাহলে আবার স্টপ করে শেয়ার কিছু একটা ঝামেলা হয় আর কি। এবারে জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করো মেটাবলিজম। শুরুতেই ডেফিনেশন গুলো পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারের ডেফিনেশনটা কিন্তু বাদ দিবা না, ওটা আমি বলি আর না বলি। মেটাবলিজম যেমন ডাইজেশন কি পড়বা, তার হবে মেটাবলিজম কি, হ্যাঁ পড়বা। মেটাবলিজমের কয় প্রকার, এই স্টাইলে ডেফিনেশনটা তো পড়বাই। তারপরেই চলে আসলো মেজর পাথওয়ে অফ কার্বোহাইড্রেট। এই পাথওয়ে যে কয়টা আছে ডেফিনেশন গুলো পড়বা। এই ওভারভিউ অফ গ্লুকোজ মেটাবলিজম। এরপরে এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু সেল, মানে গ্লুকোজ কিভাবে সেলের মধ্যে এন্ট্রি হয় এটা পড়তে হবে। এটা সবাই জানো, বুঝো, এটা পড়বা। তারপরে গ্লাইকোলাইসিস। স্যার এন্ট্রি এটা কি বললেন স্যার, আরেকবার একটু যদি বলতেন। এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু সেল, এটাই প্রশ্ন। এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছ এটাই পড়বা, মানে সেলের মধ্যে কিভাবে গ্লুকোজ প্রবেশ করে এটাই একটা প্রশ্ন। এরপরে গ্লাইকোলাইসিস। আর গ্লাইকোলাইসিসে তোমরা কি পড়বা, পড়াটা কঠিন হয়ে যাবে তোমাদের যদি নাকি তোমরা এ টু জেড পড়তে যাও। তো এ টু জেড তো দরকার নেই, তোমরা শুধু এই যে পাথওয়েটা পড়ো। তাও আবার তোমাদের বলেছি যে কোনো রিঅ্যাকশন লাগবে না, শুধু আদার্স পাথওয়েতে এনজাইম কোএনজাইম এগুলোর নাম ধাম দিয়ে তোমরা হলো পাথওয়েটা শো করতে পারলে আনসার। মানে কি স্যার ওভারভিউটা পড়লেই হবে? না 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 না, এখানে পাথওয়ে এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারে তোমাদের শুধু স্ট্রাকচারটুকু বাদ দিয়ে বাকি যে কথাবার্তাগুলো আছে, বাকি যে ইনফরমেশন সেগুলা দিতে হবে, তাহলে গ্লাইকোলাইসিস হবে। পাথওয়ে অফ হ্যাঁ বলো। স্যার পাথওয়ে অফ গ্লাইকোলাইসিস। হ্যাঁ হ্যাঁ, পাথওয়ে অফ গ্লাইকোলাইসিস আসলে তোমরা কি করবে, এই শুধু এই পাথওয়ে গুলো দিবে, রিঅ্যাকশনের এই স্ট্রাকচার তাহলে এগুলো বর্ণনার ঝামেলা তোমাদের থাকলো না, তো পড়া তো অনেক কমে যাচ্ছে ওইটুকুই, ওই একটা স্লাইড, তা আবার ফিগার বাদ দিয়ে। তো এর চাইতে কত কমে পড়বে আমি তো নিজেও বুঝতে পারছি না। আসলে এমন হলে আশা করি পারবো।
হ্যাঁ, আমিও সেটাই আশা করছি যে তোমরা একটু সময় দিলে পারবে, কিন্তু এর ভিতরে কেউ কেউ আছে যে কোনো পড়াশোনাই করবে না কিন্তু পরীক্ষা ভালো মতো দিতে চায়, পাশও করতে চায়। তো তাদের জন্য তো আমার কিছু করার নাই। আর তোমরা যারা একটু পড়াশোনা করতে চাও তাদেরকে অনেক সাপোর্ট দেওয়ার সুযোগ আছে। সেই সুযোগটাই এগুলা দেখো, যে এত বড় একটা পাথ হয়ে এত বর্ণনা এত কিছু, আমি বললাম যে কিছুই দরকার নাই, তোমরা শুধু একটা স্লাইডে আবার ফিগারটার স্ট্রাকচারও দরকার। কি করবা, শুধু পাথওয়েটুকু করবা, এনজাইমের নাম, কোএনজাইমের নাম যেগুলো আছে ওখানে ওগুলা দিয়ে পাথওয়ে দেখায় দিবে, আর চিহ্ন দিয়ে দিয়ে অ্যান্সার হয়ে যাবে। এবার আসো কনভার্সন of pyruvate to acetyl CoA। এই স্লাইডে দেখো একটা স্লাইডে একটা প্রশ্ন। কনভার্সন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল, এটা একটা প্রশ্ন। প্রশ্নই হলো টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলে কি করবা, শুধু ওই সাইকেল, এই যে টিসিএ সাইকেল আসলে তোমাদের এইটুকু দিতে হবে। স্যার প্রশ্নটা কি পারে এটা? হ্যাঁ, ওই যে এর বাইরে ফোন দিবেন একটু, ওই যে আপনার পার্সোনাল ইনফরমেশন মানে কথা যেটাই থাক যে ডেসক্রাইব অর ইলাস্ট্রেট, হ্যাঁ, রাইট ডাউন, যেটাই বলো টিসিএ সাইকেলের বর্ণনা আসলে তোমরা এই ফিগারটা দিয়ে দিলা। Show the TCA cycle, illustrate the TCA cycle, or outline। এক কথা স্যার টিসিএ সাইকেল আসলে এটা দিয়ে দিব, আর কিছু কি দিব করার আছে স্যার? হ্যাঁ, TCA সাইকেলে এখন প্রশ্ন একটু এদিক সেদিক যে স্টাইলে কথাগুলো থাক, TCA সাইকেল চাইলে TCA সাইকেল এটা দিয়ে দিবে। জি স্যার, বুঝতে পারছি। তোমার চলে আসে এবারে দেখো টিসিএ সাইকেলের এরকম অনেক বর্ণনা আছে, 10টা ধাপ, কিন্তু বর্ণনাগুলো বর্ণনার কোনো দরকার নেই, তোমরা ফিগার দিছে। তারপরে চলে আসো এনার্জেটিক্স অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে এখানে বহুবার তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে দিবে, তাই না? আশা করি তোমরা উত্তর দিতে পারবে। যে পরীক্ষায় যদি আসে তাহলে চলো সরাসরি এনার্জেটিক যে টেবিলটা, এই টেবিলটা হলো যদি পরীক্ষায় প্রশ্ন থাকে ডেসক্রাইব দ্য এনার্জেটিক্স অফ গ্লুকোজ অক্সিডেশন আন্ডার অ্যারোবিক কন্ডিশন, কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ আন্ডার অ্যারোবিক কন্ডিশন, অথবা ক্যালকুলেট show the energetics of complete oxidation of one molecule glucose under aerobic condition। স্যার আর একবার একটু বলবেন প্রশ্নটা? Complete oxidation of one molecule glucose under aerobic condition। স্যার আমার একটা আবদার ছিল, সেটা হলো আপনার কাছে যে পিডিএফ গুলো আছে স্যার, এগুলো যদি আমাদের আজকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেন খুব ভালো হতো। এগুলো তো সবই দেওয়া আছে মাহমুদুল। জি স্যার, গ্রুপে সব দেওয়া আছে, আমি আবার এগুলো ফরওয়ার্ড করে তাহলে হয়তো আরো শেয়ার করে দিও, যাদের হয়তো কালেকশনে নাই তারা আবার বলবে। আমি সব দিয়ে দিয়েছি শুরুতে। আর আগে হেডিংটা ছিল এনার্জেটিক অফ সাইট্রিক অ্যাসিড এন্ড সাইট্রিক অ্যাসিড সাইকেল, আর এখানে তো এখানে এখন
এখন যেটা বললাম কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ, এখানে দেখো টেবিলের শুরুতে লেখা আছে জেনারেশন অফ এটিপি ইন গ্লুকোজ মেটাবলিজম। তো সেইটা মূল কথা হলো যে এক মলিকুল গ্লুকোজ পুরোপুরি অক্সিডেশন হলে কত মলিকুল এটিপি হয়, এটা হলো প্রশ্ন। এটাকে বলা হচ্ছে কমপ্লিট অক্সিডেশন অফ ওয়ান মলিকুল গ্লুকোজ আন্ডার অ্যারোবিক কন্ডিশন। কথাটা বলা হয় যে অ্যানারোবিক বললে কিন্তু আবার হিসাব নিকাশ আমাদেরকে, তো আমরা যেটা পড়ছি এগুলো কিন্তু অ্যারোবিক, মানে অক্সিজেনের উপস্থিতিতে এটা হয়, সেই জন্য ওই কথাটা লাগানো হচ্ছে। অ্যানারোবিক হলে হিসাব স্যার সেক্ষেত্রে এই টেবিলটা উত্তর করলেই তো হবে। সেই ক্ষেত্রে এই যে পুরো টেবিলটাই লাগবে, এটা কমপ্লিট অক্সিডেশন অফ ওয়ান মলিকুল অফ গ্লুকোজের এই পুরো হিসাবটা লাগবে। আরেকটা প্রশ্ন যে 1 TCA সাইকেলে কত মলিকুল এটিপি হবে, তখন আমি যে বিষয়টা তোমাদের আগে বুঝাইছি বারবার, তখন কিন্তু পুরো হিসাব আমার দরকার না, TCA সাইকেলে যে কটা হয় ওই কটা বুঝতে পারবো। তাহলে TCA সাইকেলে কটা হয় এটা কি মনে আছে কারো? স্যার 12 এটিপি। 12 এটিপি, এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা না, বহুত আলোচনা যে 12 এটিপি, যেহেতু পরীক্ষায় প্রশ্ন ছিল তোমরা অনেকে উল্টাপাল্টা করছো, সেখান থেকে শিখেছো যে ওটা আসলে শুধু 12টা দিলেই হবে, এই পুরোটা আমার দরকার। কারণ এই দেখো খেয়াল করছো তোমরা যে TCA সাইকেলের অপশনটা এইটুকু, এই 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 ঘটনা, স্যার এখানে তো মলিকুল, স্যার এখানে তো 2 মলিকুল করে দেওয়া আছে। সেটা তো ডাবল অ্যাসিটাইল কোয়ে হলে দুটা দুটা, ওটা গ্লুকোজের হিসাব মেলানোর জন্য। আর আমি যদি পরীক্ষায় দেই এক সাইকেল TCA সাইকেল একবার করলে কতগুলো হবে, তখন ওই 12টাই হবে। আর গ্লুকোজ থেকে দুটা যেহেতু অ্যাসিটাইল কোয়ে, ওই জন্য ডাবল করা আছে। কতটুকু লিখবো তাহলে? 1 সাইকেল TCA সাইকেল বললে ওই 2 দিয়ে গুণ করার দরকার নেই, তাহলে দেখো 12। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এই আর কিছু না। এরপর রেগুলেশন, এই যে ফিগারটা দিই, রেগুলেশন অফ TCA সাইকেলে এই ফিগার। তারপরে কি গ্লুকোনিও, স্যার রেগুলেশনের ফিগারটা লাগবে, খালি ফিগার। রেগুলেশন অফ সাইটিক অ্যাসিড সাইকেল যদি আসে খালি ফিগার। এরপরে করবা হলো গ্লুকোনিওজেনেসিস, এখানে পড়বা এই যে এই ফিগারটি গ্লুকোনিওজেনেসিস। ফিগার পড়লা গ্লুকোনিওজেনেসিস। আর আরেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্স অফ গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ এটা আলাদা প্রশ্ন। ইম্পর্টেন্স অফ ডেসক্রাইব গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো এখানে 5-6টা 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট দিয়ে দিবা। শেষ হয়ে গেল কার্বোহাইড্রেট মেটাবলিজম। একইভাবে এবারে প্রোটিন মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজমে এসে তোমরা এই যে অ্যামাইনো অ্যাসিড পুল বলতে কি বোঝো, এই সামান্য খালি ডেফিনিশন, শুধু ডেফিনিশন। এই যে ডেফিনিশনের সাথে ফিগার। স্যার কোন ডেফিনেশনটা? ওই যে অ্যামাইনো অ্যাসিড পুল বলতে কি বোঝো, আর এই ফিগার দিলেই হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড। তারপরে হলো মেটাবলিজমের মধ্যে কি থাকবে প্রশ্ন। মেটাবলিজমের মধ্যে ট্রান্স অ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, ডেফিনেশন,
স্যার আগের ফিগারটা কি দিতে হবে নাকি স্যার? এই ফিগারটা হলো অ্যামাইনো অ্যাসিড পুল আসলে এটা দিতে হবে। স্যার অ্যামাইনো অ্যাসিড পুলের থেকে মেটাবলিজম অ্যামাইনো অ্যাসিড না না, অ্যামাইনো অ্যাসিড পুল আলাদা প্রশ্ন, মেটাবলিজম আলাদা। এই যে মেটাবলিজম এখান থেকে শুরু। মেটাবলিজমে যদি আসে তোমার অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, তাহলে এই স্টাইলে প্রশ্ন থাকবে, ওভারভিউ অফ ওভারভিউ অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। তাহলে এটা দিলাম। এটা প্রশ্ন থাকলে এভাবেই থাকবে, বুঝছো? ওভারভিউ অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। এখানে কি স্যার শুধু এই ফিগারটা দিলেই হবে? হ্যাঁ, এই প্রশ্নই থাকবে এটা। সুতরাং তোমার হলো উত্তর দিতে কোনো ঝামেলা হবে না। ওভারভিউ অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম বা আউটলাইন অফ অ্যামাইনো অ্যাসিড, ল্যাঙ্গুয়েজ যেটাই হোক, উত্তর কিন্তু ওইটাই। আউটলাইন, ওভারভিউ এই স্টাইলে যদি বলা হয়, বা শো দ্য ডায়াগ্রাম অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, যে স্টাইলে সেগুলো যে এই ফিগার। এরপরে আসো ফাংশন অফ অ্যামোনিয়া। ডেসক্রাইব দ্য ফাংশন অফ অ্যামোনিয়া। তাহলে যতটুকু আছে এখানে ততটুকু। এরপরে ডিসপোজাল অফ অ্যামোনিয়া। ছোট ছোট প্রশ্ন এগুলা তোমরা পড়েছো। ডিসপোজাল অফ অ্যামোনিয়ার উপর বেস করে 3 ভাগে ভাগ, এ বি সি। এইটুকু দিলেই হবে, একটা স্লাইড। তাহলে ফাংশন অফ অ্যামোনিয়া ছোট একটা প্রশ্ন, ডিসপোজাল অফ অ্যামোনিয়া ছোট একটা প্রশ্ন, টক্সিসিটি অফ অ্যামোনিয়া ছোট আরেকটা প্রশ্ন। এরপরে বড় প্রশ্ন, ডেসক্রাইব ইউরিয়া সাইকেল। এই যে এটাও তোমরা সবাই পড়েছো। ডেসক্রাইব ইউরিয়া সাইকেল। এইটুকুই বড় এখানে কি নাকি স্যার ফিগার আঁকাবো নাকি আরো ডিটেইলস লিখতে হবে? না, এটা ফিগার আঁকার পরে সামান্য একটু বলতে পারলে ভালো হয়। 4টা ধাপ আছে, এর মধ্যে করে ফিগার দেখে দেখে যতটুকু বলতে পারো। 4টা ধাপ আছে, সেই 4টা ধাপে এই হয় এই হয় এই। ফিগার দেখে দেখেই বলতে হবে। প্রথম মোবাইল ফসফেট, দ্বিতীয় ধাপে ফরমেশন অফ সাইক্লোলিন, তৃতীয় ধাপে সিনথেসিস অফ আর্জিনিন সাকসিনেট। এই ফিগার দেখে বলবো যে এই তৃতীয় ধাপে এটা হয়, চতুর্থ ধাপে এটা হয়। এরপরে ক্লিভেজ, এরপর ফরমেশন অফ ইউরিয়া। এইটুকু বলতে হবে। প্রশ্নটা কি ছিল? তাহলে তো 5টা ধাপ। 5টা ধাপে এই তোমরা পয়েন্ট গুলো শুধু দিবা যে কোন ধাপে কি। স্যার ডিসক্রাইব ডেসক্রাইব ইউরিয়া সাইকেল। ডেসক্রাইব ইউরিয়া সাইকেল। এরপরে আসো ফ্যাট অফ কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড। একটা ছোট প্রশ্ন, ফ্যাট অফ কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামাইনো অ্যাসিডের যে কার্বন স্কেলেটন সেটা কি কি কাজে। ওই যে 4টা পয়েন্ট দেওয়া আছে, জাস্ট এই 4টা পয়েন্ট। তারপরে বড় প্রশ্ন, সামারি অফ অ্যামাইনো অ্যাসিড ক্যাটাগরিজম। মানে এই ফিগার 5 মার্কের প্রশ্ন। এটা স্যার স্যার এটা কত- সিলেক্ট হ্যাঁ, এটা স্যার কতটুকু লিখতে হবে? এটা শুধু ফিগার। সামারি সরাসরি এই প্রশ্ন এই স্টাইলেই থাকবে, ওভারভিউ অর সামারি অফ অ্যামাইনো অ্যাসিড ক্যাটাগরি।
আছে ওই যে গ্লাইকোজেনিক আর কিটোজেনিক ডিফাইন গ্লাইকোজেনিক কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এই যে এই টেবিলটা ডিফাইন করে টেবিল দিলেই হয়ে যাবে গ্লাইকোজেনিক কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড প্রশ্নটা ডেফিনেশন ছিল না? এটা শর্ট প্রশ্ন জি স্যার, ডিফাইন গ্লাইকোজেনিক ডিফাইনেও থাকতে পারে গ্লাইকোজেনিক কিটোজেনিক হোয়াট ডু ইউ মিন বাই গ্লাইকোজেনিক কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড স্যার, তাহলে ওই টেবিলটা কখন দিবে? ওই তো ডিফাইন করে টেবিল দিয়ে দিলাম ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি তো বলবা যে এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে গ্লাইকোজেনিক এগুলাকে এরপরে টেবিল দিয়ে বলে দিলা যে এগুলা एग्जांपल আর যদি শোনো যদি আমি বলি যে নাম লেখো তাহলে পুরোটা লাগবে আর না হলে তো পুরোটা দেওয়ার দরকার নাই গ্লাইকোজেনিক দিয়ে দুই তিনটা নাম দিয়ে দিলাম কিটোজেনিক দিয়ে দুইটা নাম দিয়ে দিলাম মানে উদাহরণ দিলাম एग्जांपल ডিফাইন বললে ডিফাইন করে एग्जांपल দিলেই হলো একটা দুটো পুরোটা দেওয়ার দরকার তারপরে আসলে লিপিড মেটাবলিজম তাহলে লিপিড মেটাবলিজমে আসো লিপিড মেটাবলিজম ওভারভিউ এটা দিবা ওভারভিউ অফ লিপিড মেটাবলিজম সরাসরি এখানে ফিগার দেওয়া আছে এটা দিলেই ওভারভিউ অফ লিপিড তারপরে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম তোমাদের মনে পড়ে বিটা অক্সিডেশন করাইছে দেওয়া গেছে আবার সরাসরি বিটা অক্সিডেশন এই বিটা অক্সিডেশন ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন মানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে এভাবে ডেসক্রাইব দ্য ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন অথবা ডেসক্রাইব দ্য বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড তখন বুঝতে পারি হ্যাঁ প্রশ্নটা বুঝতে পারিনি স্যার প্রশ্নটা হলো ডেসক্রাইব দ্য বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অথবা ডেসক্রাইব ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন একই প্রশ্ন একই উত্তর এখানে কি দিয়ে লিখবা এখানে জাস্ট পয়েন্ট দিয়ে দেখো তিন ধাপে বিটা অক্সিডেশন হয় এরপরে ফিগার এই দেখো এই যে তিনটা পয়েন্ট এখানেও আছে 1 এই যে 2 এই যে 3 ওই তিনটা পয়েন্ট আগে লিখলা লেখার পরে ফিগারটা দিয়ে দিলা বিটা অক্সিডেশন হয়ে গেল তো এই পুরো সেটটা দিব, মানে বাম হাতে যেটা সেটাও কি দিব? ডান বাম মিলিয়ে তো তিনটা দেখো না এই যে 1 এই দেখো 2 এই যে 3 এটাই কিন্তু এখানে বলা আছে দেখো তিনটা ধাপে হয় এই দেখো 1 2 3 তাহলে তোমরা যদি পরীক্ষায় প্রশ্ন আছে বিটা অক্সিডেশন বর্ণনা করো কি লিখবা যে বিটা অক্সিডেশনে তিনটা ধাপ আছে স্টেপ আছে তারপরে দেখলা 1 এই স্টেপ 2 এই স্টেপ 3 এই স্টেপ তারপরে ফিগার দিয়ে দিলা জি স্যার, অ্যানসার হয়ে গেল এইভাবে অ্যানসার করো তাহলে তো কোনো ঝামেলা নাই একদম স্ট্রেট ফরওয়ার্ড গেছে বলে অ্যানসার দিতে পারলে আরে আমার ইয়ে বন্ধ হয়ে গেছে পরেরটার সাথে তো ওই দিলাম বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ওই ধাপে ধাপে কি ঘটনা হয় সেটা আবার এখানে বর্ণনা আছে ওই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে রিঅ্যাকশনে কি ঘটে তোমরা দিতে না পারলে খালি ফ্লো চার্ট দিয়ে ছেড়ে দিবে স্যার এটা কি আমি ফিগার দেওয়ার পরে আবার বর্ণনা করব সেটা নাকি আলাদা কোনো কোশ্চেন হবে? না না আলাদা প্রশ্ন না ফিগারের পরে বর্ণনা দিতে না পারলে শুধু ফিগার দিয়ে শেষ হবে ওটারই ফিগারেরই ওই পয়েন্টগুলো রিঅ্যাকশনের ধাপগুলো তোমরা ফিগার দিয়ে দিলা বর্ণনা দিতে পারলা না না পারলা এরপরে কি ক্যালকুলেশন মনে আছে এনার্জেটিক্স 16 কার্বন পারমেটিক অ্যাসিড অক্সিডেশনের ফলে কত এটিপি তৈরি হয় এই এটিপির এইটা হিসাব কি প্রশ্ন ছিল?
energetics of beta oxidation of palmitic acid. স্যার প্রশ্নটা একটু আরেকবার। Calculate or show the energetics. প্রথমে যদি বলি how many ATP produced in beta oxidation of palmitic acid. Show the energetics. Show the fraction of ATP. In the beta oxidation of palmitic acid. Palmitic acid মানে বুঝছো beta কার্বনের ফ্যাটি অ্যাসিড। এখানে যেটা দেওয়া আছে আমি পরীক্ষায় ওটাই দেবো, আমি আবার আরেকটা নাম দিয়ে দেবো, তাহলে তো আর পারবো না। এখানে উদাহরণ হিসাবে palmitic অ্যাসিডের নাম দিয়ে এখানে আছে এটাই। স্যার তাহলে কোশ্চেনটা কি ক্যালকুলেট দি এনার্জেটিক্স অফ এটিপি দি পালমেটিক অ্যাসিড। Calculate the energetics of beta oxidation অথবা oxidation, এটা বললাম না। Calculate the energetics of oxidation of fatty acid, sorry, oxidation of palmitic acid. Fatty acid বললে তো আবার কোনটা সেটা বুঝতে পারবো। সরাসরি calculate the energetics of oxidation of palmitic acid. সেক্ষেত্রে উত্তর কি এই ফিগারটা দিতে হবে? এই ফিগার দিয়ে দিবা, এই যে এনার্জেটিক্স কতগুলো এটিপি হয় এখানে দেখানোই আছে, ওই যে 35 আর 96। এর পরের পেজটাও দিতে হবে, ওইটাই আবার এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে। ওখানে তো খালি কিভাবে তৈরি হয় ওটা দেখাইছে, ওইটা এখানে এই যে ক্যালকুলেশন, এই যে আমি যে প্রশ্ন তো এখানেই আছে। এই দেখো এনার্জেটিক্স অফ palmitic acid oxidation, বুঝছো? কেউ যদি আগের স্লাইড না দিতে পারলো না, শুধু এই নিচেরটুকু দিল, সেও মার্কস পাবে। আর আগেরটা দেখাইলে একটু আরো ভালো, বাট এই ক্যালকুলেশন দিলেও মার্কস পাবে। বুঝা গেছে? জি স্যার। এরপরের প্রশ্ন, কনভার্সন অফ প্রোপিওনাইল কোয়ে টু সাকসিনাইল কোয়ে। করতে না পারো তাহলে বাদ দাও। কিটোন বডিটা পুরো এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, কিটোন বডি করবা। শর্ট নোটে যদি থাকে তাহলে যতটুকু পারো লিখবা, আমার প্রশ্ন থাকলে ওইটাই লিখবা। ওই কিটোন এগুলো বুঝছো, কিটোসিস, অ্যাসিডোসিস, এই যে কিটোসিস, ফিগারটা বাদ দিয়ে দাও। নাকি পারবে? কিটোন বডি আসলে বর্ণনাটুকু দিয়ে ফিগার যদি দিতে না পারো, শুধু বর্ণনা দিয়ে। এই যে কিটো অ্যাসিডোসিস বর্ণনা শেষ। তারপরে আসো সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। এটা এখানকার প্রশ্নটা বুঝতে পারলাম না। ও এটা হলো কিটোন বডি, এটা শর্ট নোট থাকে। এই যে কিটোন বডি শর্ট নোট, তখন এটা ডেফিনেশন দিবা, অ্যাসিডোসিস, এগুলো একটু যতটুকু পারো ডিফাইন করবা। মূল প্রশ্নটা হলো কিটোন বডি, এই পর্যন্ত অ্যান্সার, কিন্তু তোমরা যতটুকু পারো আপনি কি এই ফিগারটা দিব? ডিফাইন বর্ণনা দিয়ে ফিগার যদি দিতে পারো ভালো, আর ফিগার দিতে না পারলে শুধু বর্ণনা দিলেও হবে। কিটোসিস, অ্যাসিডোসিস এগুলো ডেসক্রাইব করলাম দিয়ে লাইন, মূল কথা যে কিটোন বডি কি, এরপরে কিটোন বডি ফরমেশনের ফলে কিটোসিস হয়, সেটা কি ডিফাইন করলাম। কিটোসিস হয়ে গেলে পরে আবার অ্যাসিডোসিস হয়ে যায়, কিটো অ্যাসিডোসিস বলে যেটাকে, এটা ডেঞ্জারাস ফর বডি।
এই বেসিক এইটুকু লিখতে পারবে। মানে তোমরা জানবে যে কিটোন বডি কি, কিটোন বডি ফরমেশনের ফলে কিটোসিস হয়, কিটোসিসের ফলে অ্যাসিডোসিস হয়। স্যার এইটা কি শর্ট নোট আকারে আসবে? শর্ট নোট আকারে আসতে পারে, না হলে প্রশ্নেও যদি থাকে ওই একই উত্তর দিতে। শর্ট নোটে আসলে ওই উত্তর দিবা। আর কেউ যদি ফিগার দিয়ে ফেলে তাহলে একটু ভালো হলো। আমি ফিগারের উপরে কোনো আলাদা প্রশ্ন করব না, যে ইউটিলাইজেশনের ফরমেশনেও যে ফিগার দাও এরকম প্রশ্ন থাকে। দেখা গেল অনেকে ফিগারটা দিতে পারে না, এই জন্য আমি এটাকে আর গুরুত্ব দিচ্ছি না। তাহলে এগুলা ডিফাইন করেছে। নেক্সট প্রশ্ন, সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, ডেসক্রাইব দ্য সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। এই স্লাইডটা দিবা, দিয়ে এইটুকু দিয়ে দিবা। সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। এরপরে লিপি কি লাইপোপ্রোটিন মেটাবলিজম, এটা বাদ। এগুলা কঠিন আছে, এগুলো তোমরা পারবে না, সব বাদ। শুধু ওই প্রথম দুটো স্লাইড। তারপরে এসব কোলেস্টেরল, তাহলে লিপিডিক মেটাবলিজমে তোমরা শুধু প্রথম দুটো স্লাইড। তারপরে কি করছো, কোলেস্টেরল মেটাবলিজম। কোলেস্টেরল মেটাবলিজম আবার কি করবা, এই স্ট্রাকচারটুকু করতে হবে, বুঝছো না? একেবারে সরাসরি প্রশ্ন হলো গিভ দ্য স্ট্রাকচার অফ কোলেস্টেরল, মানে হলো এই স্ট্রাকচারটা। কোলেস্টেরল মেটাবলিজমের স্ট্রাকচার অফ কোলেস্টেরল। দুই মার্কেট স্ট্রাকচার অফ কোলেস্টেরল। তাহলে কি স্যার ফিগার 2টা শুধু দিব? ফিগার দুইটা না, ফিগার এই একটা দিলে এটাই কোলেস্টেরল। ওটা তো কোলেস্টেরলের রিং, এটা হলো স্টেরয়েড রিং, আর এটা হলো কোলেস্টেরল। এই দুটা দিলে তো হয়েই গেল। কেউ যদি খালি এটাও দেয়, মানে এটার মধ্যে তো আলটিমেট এটা থাকে, এই যে এই রিংটা, বুঝছো না? কোলেস্টেরলের ফিগার মানে কিন্তু শুধু এইটা, তাতেও মার্কস পাবে। তারপরে কি ফাংশন অফ কোলেস্টেরল, সংক্ষেপে। এরপরে সিনথেসিস অফ কোলেস্টেরল, মানে বডিতে কিভাবে কোলেস্টেরল তৈরি হয়। এই যে 5টা ধাপ। ফাংশন অফ কোলেস্টেরল একটা প্রশ্ন। তারপরে কি দিবা, এবং ফাংশন অফ কোলেস্টেরল। হ্যাঁ, সিনথেসিস অফ কোলেস্টেরল। এরপরে সিনথেসিসে এই যে 5টা ধাপ, স্টেপগুলো নামগুলো দিলা, দিয়ে ফিগার দিয়ে দিবা, হয়ে গেল সিনথেসিস অফ কোলেস্টেরল। আর এটা হলো রেগুলেশন। ফাংশনে কি ওই শুধুমাত্র ফাংশন শুধু নাকি ওই দিয়ে ছেড়ে দিও, আর এগুলোর উপরে বর্ণনা ওই স্টাইলে প্রশ্ন থাকবে না, বড় প্রশ্ন তাহলে হয়ে যায় দিব, যাতে এইটুকুতেই কাজ হয়। বোঝো নাই? জি স্যার। বর্ণনা চাইলে বড় হয়ে যাবে, তোমাকে ওই ঝামেলায় না ফেলে তোমরা এই বেসিকটুকু জানবে। আর এখানেও যেমন সিনথেসিসে খালি স্টেপগুলো নাম দিয়ে ফিগারটা দিয়ে দিবে, তাহলে কোলেস্টেরল সিনথেসিস হয়ে গেল। আর লাস্টের স্লাইড হলো রেগুলেশন করতে হবে, রেগুলেশন অফ বায়োসিনথেসিস অফ কোলেস্টেরল। কোলেস্টেরল সিনথেসিস কিভাবে রেগুলেট হয় এটা কিন্তু করতে হবে, এই জন্যই করতে হবে। এটা তোমাদের জানতে হবে ভবিষ্যতে। এটা না জানলে কেমনে কোলেস্টেরল কমবে আর বাড়বে এটা জানবা না, এই জন্য এটা করতে হবে। রেগুলেশন অফ বায়োসিনথেসিস অফ কোলেস্টেরল। হ্যাঁ, সরাসরি ফিগারের টাইটেল দেওয়া আছে, এভাবে প্রশ্ন করবে। এই দিয়ে শেষ হয়ে গেল তোমাদের মেটাবলিজম, মানে হলো আরো 3টা প্রশ্ন।
তাহলে 3 প্রশ্ন হয়ে গেল। আমাদের বাকি আছে আর 3টা প্রশ্ন। স্যার অলরেডি নোটিস চেঞ্জ হয়ে গেছে। বুঝি নাই। বললাম স্যার অলরেডি 37 কোশ্চেন হয়ে গেছে। ও না, তোমরা যে স্টাইলে হিসাব করছো ওই স্টাইলে কিন্তু প্রশ্ন না। প্রশ্নের সেট হবে এবং কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন হবে সেই সেটের উপর এটা। আর এখন কি করতে হবে আমি শুধু টাইটেল গুলো পড়ছি, সেগুলাকে তোমরা আবার বলছো যে প্রশ্ন, সেটা তোমরা যেভাবেই মিন করো। আমি হলো এগুলা করতে হবে এটা বলতেছি, আর এগুলা থেকে সেট হবে। কারণ এক সেটে 3টা করে প্রশ্ন মানে 6 সেটে 3 6 18টা প্রশ্ন, তাই না? তাহলে 18টা প্রশ্নে তোমরা টপিকস পাইছো কয়টা? 37। জি স্যার। তাহলে হিসাব এখন করে দেখো যে পড়া বেশি হলো যে কোথেকে হলো। ঠিক আছে স্যার। আর একটা প্রশ্নে তোমরা এখন পর্যন্ত 35 36 টপিকস পেয়েছো, একেবারে ডেফিনেশন শুরু, একেবারেই সামারি করা হচ্ছে। আশা করি তোমাদের সমস্যা হবে। হয়ে গেল আসলে। ও আচ্ছা, এটা আমাকে মনে হয় আগে স্লাইডটা ওপেন করে শেয়ার দিতে, তাহলে বেসিক কনসেপ্ট অফ নিউক্লিক অ্যাসিড এটা শেয়ার দিই। নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড কয়েকদিন আগে তোমাদের এখনো পর্যন্ত পরীক্ষা তো হয়নি, ওই যে ক্লাস টেস্ট, তাহলে ওখানে তো প্রশ্ন বলেই দিচ্ছি, ওইটাই এখন আরেকটু ক্লিয়ার করি, তাই না? ডিফাইন নিউক্লিক অ্যাসিড, তারপরে ফাংশন অফ নিউক্লিক অ্যাসিড, তারপরে কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড। ওখানে যেগুলো বলেছিলাম ওগুলাই এখানে পাবো, বুঝছো না? জি স্যার। ওগুলাই করো, এগুলো কিন্তু কম্পোনেন্টের মধ্যে। এরপরে বলেছিলাম বড় প্রশ্ন আকারে স্ট্রাকচার অফ ডিএনএ, মানে এটা ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার, ডেসক্রাইব দ্য ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার, অথবা ডেসক্রাইব দ্য ওয়াটসন ক্রিক মডেল অফ ডিএনএ ডাবল হেলিক্স। আর এর মধ্যে একটা শর্ট নোটের একটা প্রশ্ন আছে, চার্গোপ রুল, এটা কিন্তু আলাদা, ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে এটা আনতে হবে। চার্গোপ রুল আসলে এটা আলাদা প্রশ্ন। এই ডিএনএ ডাবল হেলিক্স, ওয়াটসন ক্রিক মডেলটা দিলাম। স্যার ডিএনএ ডাবল হেলিক্সের পরের প্রশ্নটা কি ছিল শর্ট নোট দিতে? শর্ট নোটে তো ওই যে যদি থাকে তোমার হলো চার্গোপ রুল, চার্গোপ রুলটা ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে থাকলো। স্যার ওই স্লাইডটা একটু চার্গোপ রুল শুরু থেকে দেখো, এই যে চার্গোপ রুল, এই যে চার্গোপ রুল অফ ডিএনএ কম্পিটিশন, এইটুকুই শর্ট প্রশ্ন বা শর্ট নোট। ডিএনএ ডাবল হেলিক্স, স্যার ডিএনএ ডাবল হেলিক্স তাহলে উত্তরটা কত? ডিএনএ ডাবল হেলিক্সের ফিগারটা দিবে যে এই ফিগার, তাই বলে আবার এই ফিগার দিতে দেয়, বুঝো নাই? দেখা গেল পরীক্ষায় আসছে ডেসক্রাইব দ্য ওয়াটসন ক্রিক মডেল অফ ডিএনএ ডাবল হেলিক্স, তোমরা ওয়াটসন আর ক্রিকের ছবি এঁকে বসে, তাহলে কিন্তু হবে না। স্যার দিতেও পারি। তার দিলে তো আমার আপত্তি নাই, কিন্তু আমার তো আসল জিনিস থাকতে হবে। কিন্তু এটা দিতে গিয়ে সময় নষ্ট করে ফেললাম, আবার এটাই দিয়ে অ্যান্সার দিয়ে দিলাম, তাহলে কিন্তু প্রশ্ন লিখতে হবে। যে আমি ওয়াটসন ক্রিকের মডেল চাইছি আর তোমরা ওয়াটসন ক্রিকের ছবি দিয়ে দিলে, তাহলে প্রশ্নের উত্তরটা যে কেমন হবে নিজেরাই বুঝি। স্যার ছবি আঁকা তো খুব টাফ হয়ে যাবে, এটা তো সম্ভব না স্যার। তারপরেও অনেকে আছে না যে ওয়াটসন ক্রিকের নাম আছে
আছে তাহলে এটাই দিয়ে দিতে হবে। দেখবে যে এটাই কোনো রকমের সে জোর জোর করে এটা আঁকার চেষ্টা করছে, না বুঝে এই কাজ করে ফেলতে পারে। এই জন্য বলে দিলাম আগেই যে এত কষ্ট করতে হবে না এবং এদেরকে আঁকতেও হবে না, এদের মডেলটা আঁকতে হবে। সেটা হলো এই যে স্যার এর নিচে প্রশ্ন কিন্তু দেওয়াই আছে, ওয়াটসন ক্রিক মডেল অফ ডিএনএ ডাবল হেলিক্স, এটুকু এভাবে প্রশ্ন থাকে। স্যার মানে কোশ্চেন যেরকমই থাকুক, ডেসক্রাইব ডাবল হেলিক্স বা রাইট হোয়াট রাইট, ডাবল হেলিক্স প্রশ্ন থাকলেই আসলে ওয়াটসন ক্রিকের মডেলটাই যে দিতে হবে সেটা বুঝলেই হবে। স্যার এই অ্যাডেনিন গুয়ানিন পিউরিন পাইরিমিডিন এগুলো স্ট্রাকচার দেওয়া লাগবে? ওগুলা তো এর মধ্যে নাই, ওগুলা তো থাকলে কম্পোনেন্টের মধ্যে, কম্পোনেন্টের মধ্যে অবশ্যই এগুলো পড়বে। কম্পোনেন্ট তো এগুলাই, স্ট্রাকচার এগুলো পড়া লাগবে স্যার? নিউক্লিক অ্যাসিডের কম্পোনেন্ট হলো, শোনো কম্পোনেন্ট প্রশ্ন থাকলে আমি কি স্ট্রাকচার ওখানে প্রশ্নের মধ্যে মেনশন করছি করে নাই, যে তোমার স্ট্রাকচার ইচ্ছা হলে দিবা, না হলে না দিবা। আর আমি যদি নাম করি যে তুমি শো দা বা রাইট ডাউন দা স্ট্রাকচার অফ নাইট্রোজেনাস বেস অথবা পিউরিন পাইরিমিডিন বেস, তখন এই পাঁচটা নাম দিতে হবে স্ট্রাকচার সহ। আমি টেকনিক্যালি কিন্তু দেখো এই প্রশ্নটা কিন্তু বলি নাই, আমি চলে গেলাম শুধু কম্পোনেন্ট, কারণ স্ট্রাকচার যখনই চাইবো তখন তোমরা সবাই চিন্তা করবো যে স্ট্রাকচার বলতে, তো ওই জন্য আমি কিন্তু স্ট্রাকচার কথা বলি নাই, আমি বলেছি কম্পোনেন্ট গুলো, তাহলে নামগুলো দিয়ে দিলাম, কম্পোনেন্টের মধ্যে তো নামগুলো আছে। জি স্যার। স্ট্রাকচার আর চাইলাম না, আলাদা প্রশ্ন এটা করার জায়গা আছে কিন্তু আমি এটা ক্লিয়ার হয়েছে। আমি সহজ করার চেষ্টা করছি যে আমি আর আলাদা করে স্ট্রাকচার চাইবো না, তোমরা নামগুলো দিতে পারলেই, কম্পোনেন্ট মানে নাম, তাহলে এগুলা গেল। স্ট্রাকচার অফ আরএনএ, আরএনএর উপরে সরাসরি প্রশ্ন হলো যে ক্লাসিফাই এন্ড ফাংশন অফ আরএনএ, বা এই যে তোমার এই যে টেবিলটা, একটা টেবিল বললেই হয়ে যাবে, বুঝছো না? টাইপ বা ক্লাসিফিকেশন মানে দেখবে যে সবগুলা নাম দিয়ে দিলাম, স্যার সহজ আছে এটা ফাংশন আসলে দিয়ে দিলাম, এগুলো তোমরা মিস ক্লাস থেকে করে আসছো, এই টেবিলটা বললে এটা দরকার নেই। এরপরে পড়বা হলো ডিএনএ রেপ্লিকেশন, এবং সেটা কিন্তু ডেসক্রাইব দ্য ডিএনএ সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, শর্ট কি বলে তোমাদের ক্লাস টেস্টে এটা দেওয়া আছে, সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, আবার সেন্ট্রাল ডগমা অফ কি লাইফ। স্যার দ্য সিগমা অফ মলিকুলার বায়োলজি, এই প্রশ্নটা কতটুকু লিখবো স্যার? শুধু কি এইটা যে এখানে যতটুকু আছে এইটুকু দিয়ে এটা ডিফাইন করি। স্যার এই যে ফ্লোটা আর সাথে হচ্ছে প্রসেস এই রেপ্লিকেশনটা? স্লাইডটুকু, জি স্যার, বুঝতে পারছি। এটার উত্তর এইটুকু। এরপরে আসো স্যার রেপ্লিকেশন অফ সেমি কনজারভেটিভটাও কি দিব, আসবে? না না, সেটা আসলে আলাদা প্রশ্ন আসবে। হ্যাঁ আমি ওটাই এখন বলছি যে ব্রিফলি ডেসক্রাইব দ্য সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, সেটা হলো কি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এখানে দেখো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে আর একটা ফিগার দেওয়া আছে। এই যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনের একটু সংক্ষেপে যতটুকু পারো বলো, বলেই এই ফিগারটা দিই। এই ফিগারটা আঁকতে আর কারো বেশি কষ্ট হওয়ার কথা না স্যার সহজ একটা। হ্যাঁ, এগুলা দরকার নেই, এই ফিগারে আর কোনো দরকার নাই, শুধু উপরের ফিগার দিবা, দিয়ে বর্ণনা করে দিবা। এরপরে চলে আসলো এই সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এই ফিগারটা দিয়ে তোমার হলো এই ডেফিনেশন গুলো দিতে হবে। এই যে জেনম, ট্রান্সক্রিপ্টম, শুধু ডেফিনেশন, সব কথা বলার দরকার নেই, একটা করে লাইনে ডেফিনেশন। প্রোটিওম,
ট্রান্সক্রিপ্টম, প্রোটিওম, জিন, এই চারটা ডেফিনেশন 4 লাইনেও যদি দিতে পারো হয়ে গেল। আর দরকার নেই, এগুলো তোমরা করতে পারবে, এগুলো সব বাদ। সেন্ট্রাল ডগমা অফ লাইফ। খালি সেন্ট্রাল ডগমা অফ লাইফ, ঠিক আছে? সেন্ট্রাল ডগমা অফ লাইফ দিয়েই ওর ডেফিনেশন গুলো দিয়ে দিবে। এই যে এই স্লাইডটা দিলা, দিয়ে ডেফিনেশন গুলো জেনম, ট্রান্সক্রিপ্টম, প্রোটিওম, জিন, শেষ। এগুলো দরকার নেই, এগুলো তোমরা এমনি জানো, এগুলো দরকার নাই, কারণ এগুলো একটু জটিল আছে, তোমরা পারবে সব বাদ, ঠিক আছে? স্যার তুমি কনজারভেটিভের যদি বলতে তুমি কনজারভেটিভ আরেকবার বলো। তুমি কনজারভেটিভের উত্তর ও, এই যে ফিগার আর হচ্ছে ইলেকট্রন। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, ঠিক আছে? সেমি কনজারভেটিভ এখান থেকে শুরু, রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ। এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন, রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ, এক্সপ্লেইন। তাহলে পয়েন্টটুকু দিলা, শেষ হয়ে গেল। আবার এখানে এই পদ্ধতিটার বর্ণনা, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কিভাবে হয়, এইটুকু বলে এটা দিতে হবে। এইটুকু সেমি কনজারভেটিভ, ডেসক্রাইব দ্য রেপ্লিকেশন অফ সেমি কনজারভেটিভ, হ্যাঁ, ডেসক্রাইব সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। তাহলে এই স্লাইডের কথাগুলো লিখলা, ফিগার দিয়ে দিলাম, তো শেষ। স্যার আগের আর স্লাইডে এটা আলাদা স্যার প্রশ্ন, মোট এই তিনটা আর এইটা আলাদা প্রশ্ন যে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ, এক্সপ্লেইন। স্যার দুইটা কোশ্চেন আছে হলো। ডিএনএ রেপ্লিকেশন হয় সেটা যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়, সেটাই এখানে একটু ব্যাখ্যা করো। স্যার কোশ্চেনের ভিন্নতা কিভাবে বুঝবো? আরে ওটা তো সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনের বর্ণনা চাচ্ছি, তাহলে তো ওটা বর্ণনা দিবাই। আর এখানে বলতেছি যে ওটা যে সেমি কনজারভেটিভ ওয়েতে হয় সেইটা একটু বল, বুঝছো? সুতরাং মেইন বর্ণনা হলো সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বর্ণনা করা। স্যার বুঝতে পারছি। আর ডিএনএ যে রেপ্লিকেশন হয় সেমি কনজারভেটিভ পদ্ধতিতেই, সেই কথাটা তুমি একটু ব্যাখ্যা করো। তখন কি বলতে হবে জানো? সেমি কনজারভেটিভ কথাটার অর্থ হলো আগের ডিএনএ অর্ধেক থাকে, প্যারেন্ট ডিএনএ যেটাকে, আর নতুন ভাবে অর্ধেক ডটার ডিএনএ তৈরি হয়, এই কনসেপ্টটাকে বলা হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সেই কথাটাই এখানে বলা আছে, মানে এই কনসেপ্টটা তুমি এক্সপ্লেইন করো যে ডিএনএ রেপ্লিকেশন হয় এটা যে সেমি কনজারভেটিভ ওয়েতে, অর্ধেক প্যারেন্ট থেকে আসে, অর্ধেক নিউ ডটার ডিএনএ, এই কনসেপ্টটাকে আমরা বলতেছি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এবার আসো যে এইটার পদ্ধতিটা তাহলে কিভাবে হয় সেটা বর্ণনা করো। প্রথমে বললা যে এটা সেমি কনজারভেটিভ, অর্ধেক প্যারেন্টস অর্ধেক ডটার, এই কনসেপ্টটার নামই হলো সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। তাহলে ঠিক আছে, এবারে এটা কিভাবে হয় বর্ণনা করো। তখন এই যে বর্ণনা। স্যার জি ক্লাস স্যার, টেস্টে কোন প্রশ্ন দুইটার মধ্যে ক্লাস টেস্টের জন্য? ট্রান্সলেশন, স্যার আমি বলছিলাম যে ক্লাস টেস্টের জন্য এই দুইটার মধ্যে কোন প্রশ্নটা ছিল, আমি তো এখন যেহেতু একটু কনফিউশন হলো। আরে এইটুকুই তো প্রশ্ন, এইটুকুই প্রশ্ন। এখন ক্লাস টেস্টের মধ্যে আবার তোমরা হলো ভাগ চাচ্ছ। আমি বলেছিলাম যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন পড়ো, তার মধ্যে যে দুটো অংশ আছে, যে প্রথমে কনসেপ্টটা, তারপরে সেই পদ্ধতির বর্ণনা, এইটুকুই পড়ো। এখন
কনসেপ্ট যদি না চাই তাহলে শুধু পরেরটুকু দিলে উত্তর হবে। কিন্তু তুমি আগে কনসেপ্ট বলে পরে বর্ণনা দিলা তাহলে উত্তর কি মানে বাদ হলো? উত্তর তো ঠিকই। এখন তুমি একই প্রশ্নে দুটাই উত্তর দিলা তাতেও হলো, কিন্তু আমি যদি আলাদা প্রশ্ন করি একই প্রশ্নের মধ্যে ভেঙে ভেঙে যে সেমি কনজারভেটিভ রেপুটেশন কনসেপ্টটা এক্সপ্লেইন করো, তাহলে উপরে স্লাইড দিলাম। আবার আমি ওটা বললাম না, খালি বললাম ডেসক্রাইব করো, তুমি উপরেরটাও দিলা নিচেরটাও দিলা। সুতরাং এটাকে আলাদা করার তো কিছু নাই, বুঝো নাই? আমি শুধু আজকে বুঝাইলাম যে ওই প্রশ্নটাই যদি ভেঙে করি তাহলে ওখান থেকে ওটাও দিবা এটাও দিবা এই। আর যদি কিছুই না বলি খালি ডেসক্রাইব করো তাহলে তুমি কনসেপ্ট দিলা দিয়ে বর্ণনাটুকু দিলা, তাহলে তোমার উত্তর হলো না একটাই প্রশ্ন। আবার মনে করো যে তুমি কনসেপ্টের উপরে কিছু বলতে পারলা না, খালি কোন রকমে ওই যে বর্ণনাটুকু দিলা যে এইভাবে ফিগারটা দিয়ে বললা যে এইভাবে সেটা বললাম যে তাহলে নিচেরটুকু বলে ফিগারটুকু দিই। কিন্তু ওখানে তো আলাদা করার কিছু নাই। ক্লাস টেস্টে বলেছিলাম যে সেমি কনজারভেটিভ রেপুটেশন কোড, সেটাই আজকে ভালো করে আবার বললাম যে এর ভিতরে দুটো অংশ, কনসেপ্টটা বলে পদ্ধতিটা বলে। আর কনসেপ্ট আলাদা এক্সপ্লেইন করতে বললে আবার উপরের টুকু আলাদা করে অ্যানসার দিলা। স্যার উপরের স্লাইডটা হলো কনসেপ্ট আর নিচের স্লাইডটা হলো ডেসক্রিপশন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই পদ্ধতিটাই বর্ণনা। বুঝা গেছে? জি স্যার। এরপরে আমরা চলে যাই, এরপরে কিন্তু যেন সেন্ট্রাল ডগমা অফ লাইফ হয়ে গেল, এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, সব বাদ, এগুলো সব বাদ দাও, সব বাদ দিয়ে দাও, এগুলো তোমার পারবে না, এটাও বাদ দাও। এরপরে না, এগুলো আর পড়ার দরকার নেই, কিছু নাই, এগুলো যে পড়বে না, এগুলো আর দিলাম না, ওই পর্যন্তই, এই পর্যন্ত পড়ে শেষ করো। তাহলে নিউক্লিক অ্যাসিডের প্রশ্ন একদম স্ট্রেট, বুঝা গেছে? তারপরে আসো, এবারে যাই এনজাইম না, তাহলে এনজাইমে আসো। এনজাইমে তাহলে ডিফাইন এনজাইম, এটা তো পড়বা। তারপরে ক্লাসিফিকেশন পড়বা, ডিফাইন ক্লাসিফিকেশন। তারপরে হলো আরেকটা প্রশ্ন, কেমিক্যাল নেচার, ছোট প্রশ্ন, এই একটা স্লাইড। তাহলে ডিফাইন ক্লাসিফিকেশন কেমিক্যাল নেচার। ঠিক আছে? তারপরে আসো ফ্যাক্টর এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, এটা বড় প্রশ্ন। ফ্যাক্টর এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, describe the factor affecting enzyme activity। তাহলে পয়েন্টগুলো দিয়ে যতটুকু পারো। পয়েন্টগুলো দিয়ে পারো। 8টা না 9টা। ডিফাইন ক্লাসিফিকেশন এন্ড ফ্যাক্টর, আর স্যার আর একটা কি বলছিলেন? প্রথমে ডিফাইন, তারপরে ক্লাসিফিকেশন, তারপরে কেমিক্যাল নেচার, কেমিক্যাল নেচার, ফ্যাক্টর এফেক্টিং, এরপরে ফ্যাক্টর। ফ্যাক্টর এফেক্টিং 8টা পয়েন্ট আছে। তারপরে আসো অ্যাক্টিভ সাইট, ডিফাইন অ্যাক্টিভ সাইট এন্ড ক্যারেক্টারিস্টিক্স বা salient feature, কি কথা? Define and salient
definition and salient feature of active site. salient feature শব্দটা এখানেই আছে, এই জন্য ওই শব্দটা আমিও বলে দিলাম। দেখো salient feature of active site, আসলে ওটার অল্টারনেটিভ যদি বলি তাহলে বলো যে describe the characteristics of active site. এখানে মনে হয় 9টা না 10টা পয়েন্ট আছে, 10টা, মানে অ্যাক্টিভ সাইটে 10টা ক্যারেক্টার, যদ্দূর পারো বললাম। এরপরে এনজাইম ইনহিবিশন, এটা বাদ দিয়ে দাও, কমায় ফেলি। তাহলে এনজাইম ইনহিবিশন বাদ গেল। এনজাইম স্পেসিফিসিটি, এগুলো বাদ দিয়ে দিলাম। শুরুতে ওইটুকুই পড়ো, লাস্টে এসে পড়ো এনজাইম ক্যাটালাইসিস। তাহলে ওদিকে অ্যাক্টিভ সাইট পর্যন্ত পড়ার পর একদম শেষে এসে এনজাইম ক্যাটালাইসিস। মাঝখানে অনেক পড়া ছিল বা স্যার এটা কি ডেফিনিশন? হ্যাঁ স্যার এনজাইম ক্যাটালাইসিস ডেফিনিশন করব? না, ডেফিনিশনের সাথে এই যে এটা মূল পড়াটা এই যে মেকানিজম, এই যে এই ফিগারটা মেকানিজম অফ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন, ওই যে কি অ্যান্ড লক মডেল। তাহলে তোমরা ক্যাটালাইসিসের ডেফিনিশন এন্ড মেকানিজমটা পড়বে। শেষ এনজাইম। তাহলে এনজাইমে কিন্তু পড়া একদম অনেক সময় কম। এরপরে আর একটা চ্যাপ্টার আছে না? জি স্যার, কোয়ানজাইম। ওইটা আমরা একটু দেখি। এখান থেকে একটা প্রশ্ন হবে। কোএনজাইম, এই যে এটা বলবো, ডিফাইন আ কোএনজাইম, কোএনজাইম হলো মানে এই ফিগার দিয়ে ডিফাইন করলেই হবে। আর কিছু দরকার নাই, কোএনজাইম দিয়ে ডিফাইন করবা। তারপরেই মনে আছে পড়াইছিলাম কোএনজাইম কত টাইপ হয় বা ডিফারেন্ট টাইপ অফ কোএনজাইম, এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপ অফ কোএনজাইম। তার মানে হলো এই দেখো তোমার কোএনজাইম ভিটামিন বি কমপ্লেক্স হয়, ভিটামিন ছাড়া নন ভিটামিন হয়, নিউক্লিওটাইড হয় আর প্রোটিন হয়। মনে পড়ে? জি স্যার। এই কয়টাই ওইটুকু বলতে পারলি। তারপরে আমরা চলে আসব, স্যার তাহলে এটার প্রশ্নটা কি থাকবে? ওই যে ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট, ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট। তাহলে টাইপ গুলো বলে যে মেইনলি ভিটামিন বি কমপ্লেক্স, তাছাড়াও নন ভিটামিন হয়, প্রোটিন হয় এবং নিউক্লিওটাইড। দুই একটা করে উদাহরণ দিয়ে দিবা। এরপরে তোমার বি কমপ্লেক্সে যে টেবিল যে
যেকোনো একটা করলেই হবে, এটা বা নিচেরটা, আমাদের যার যেটা সুবিধা। ভিটামিন বি কমপ্লেক্সের কোএনজাইম নাম, তাদের কোএনজাইম ফাংশন। এই যে পরে আরেকটা টেবিল আছে, এটা কোএনজাইম নাম এবং কোএনজাইম ফাংশন। এই দেখো ফাংশন, আর এটা হলো কোএনজাইম নাম, ওই টেবিলেও আছে। তাহলে যে কোনো একটা জায়গা থেকে পড়লো। ভিটামিন বি কমপ্লেক্সের কোএনজাইম নেম এন্ড কোএনজাইম ফাংশন। ঠিক আছে, এরপরে আসো। তাহলে এটা হলো একেবারে বেসিক পড়া, তার সাথে এখন বি কমপ্লেক্সের কোএনজাইম স্ট্রাকচার এন্ড কোএনজাইম ফাংশন ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ write down the coenzyme function of vitamin B1, vitamin B2, vitamin B3, vitamin, এইভাবে নামগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে আছে সবগুলো। এখন কয়টা তোমরা করতে পারবে বলো? B1 B2 তো পড়বাই, বুঝো নাই? coenzyme function of B1 B2, তারপরে কি B3 মানে নায়াসিন, বুঝছো না? B1 B2 B3, আর B6 পারবে? স্যার একটা কমাই দিলে ভালো হতো। তাহলে B1 B2 B3 পড়ো। হ্যাঁ, আর এদিকে এসে তোমার ইয়েটা পড়তে হবে, বুঝছো? এগুলো তাহলে বাদ দিলে ফলিক অ্যাসিডটা পড়তে হবে। প্যান্টোথেনিক অ্যাসিড বাদ গেল, এগুলো সব বাদ দিয়ে এসে ফলিক অ্যাসিডটা পড়ো। ইম্পর্টেন্ট। সাইটটা স্যার টোটাল তার কোবালামিন পড়া লাগবে না? আমি করতে চাইলে পড়ো। তোমরা পারছো না তাই কমাচ্ছে। স্যার এই ভিটামিনগুলোর কি পড়বো স্যার, মানে কিভাবে সাহায্য করে নাকি? শুধু কোএনজাইম ফাংশন। স্যার এগুলো কি শর্ট নোট হিসেবে আসতে পারে? না না না, প্রশ্নের মধ্যে বড় প্রশ্ন, কোএনজাইম ফাংশন, এগুলো সব বড় বড় প্রশ্ন, এগুলো শর্ট প্রশ্ন। এগুলো তো স্যার আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবগুলো করতে হবে স্যার। কোএনজাইম ফাংশন গুলো তোমার সবই ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু বেশি সেই কারণে আমি একটু পরীক্ষার জন্য কমাই দিচ্ছি। স্যার ফলিক অ্যাসিডে কি থাকবে? ফলিক অ্যাসিডটা পড়ো, খুব গুরুত্বপূর্ণ, তো ওই জন্য ফলিক অ্যাসিডটা লাগতেছে। ফলিক অ্যাসিডটা বাদ দিও। কি বলো? জি স্যার। জি স্যার। তাহলে কোএনজাইম থেকে মানে উপরে যতটুকু বললাম ওইটুকু তো পড়ছই, আর B1 B2 পড়ছো নাকি? জি স্যার। B1 B2 B3 ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড, এই তো এটা তো হয়ে গেল। আর আর কত কমাবো বলো? অনেকগুলো কোএনজাইমের মধ্যে মাত্র এইগুলো। B1 B2 ফলিক অ্যাসিড আর উপরের ওই যতটুকু বলেছি
বলেছি এগুলোর মধ্যে থেকে আমার এই আমার মোটামুটি চ্যাপ্টার যা ছিল শেষ। তোমাদের কারো কোনো জানার থাকলে কিছু জানার থাকলে আমাকে না থাকলে জি স্যার 56 টপিক হয়ে গেছে 56 আমি টপিক বলতে তোমরা তো ডেফিনেটলি আমি সবই লিখছো বলে 56 যেগুলো করতে গেলে আমার মনে হয় না খুব বেশি হবে, কারণ যতটুকু টপিক দিয়েছি আমি 10টা প্রশ্ন করতে গেলে এই সবগুলা কি লাগবে। দেখো